আমেরিকার এক ফুটবলার মাঠে ফাউল করলেন, রেফারি লাল কার্ড দেখালেন। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার খেলার কোনো সুযোগ ছিল না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই লাল কার্ডের সাজা উধাও হয়ে গেল আর তিনি নেমে পড়লেন পরের ম্যাচে। কিভাবে সম্ভব হলো এটা? কারণ স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ফোন করেছিলেন ফিফা সভাপতিকে, অথচ একই বিশ্বকাপে একই সময়ে ইরান আর সেনেগালের মতো দেশগুলোর বেলায় ঘটল ঠিক তার উল্টো ঘটনা। কোনো ফোন কল নেই, কোনো রিভিউ নেই, শুধু বিতর্কিত সিদ্ধান্ত আর নিশ্চিত বিদায়। মিল একটাই, এই দুটো দেশই যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সংঘাতে বা দূরত্বে আছে। প্রশ্ন একটাই, ফিফা যে প্রতিষ্ঠান নিজেকে ফুটবল বিশ্বকে এক করার প্রতীক বলে দাবি করে, সেই প্রতিষ্ঠানকে এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ইশারায় চলে? আজকে আমরা পুরো ঘটনাটা সাজিয়ে দেখব, ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো ঘটনাটা শুরু হয় যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগুনকে নিয়ে। বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচে একটি ফাউলের জন্য তিনি লাল কার্ড দেখেন। রিপ্লেতে দেখা যায় তিনি প্রতিপক্ষের গোড়ালিতে পা দিয়ে ফেলেছিলেন, যদিও এটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। মাঠে রেফারি প্রথমে এটাকে কার্যযোগ্য মনে করেননি, পরে ভিএআর এর পরামর্শে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পাল্টান। ফিফার নিয়ম অনুযায়ী এই লাল কার্ডের ফলে তার পরের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে নকআউট রাউন্ডে খেলার কথা ছিল না। এটা ছিল আমেরিকার সবচেয়ে বড় তারকা খেলোয়াড়, এই বিশ্বকাপে 3টা গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা, যাকে ছাড়া দলের আক্রমণ ভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়ার কথা। কিন্তু এরপর যা ঘটল সেটাই এই পুরো ঘটনাটাকে অভূতপূর্ব করে তুলেছে। খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ফোন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বালোগুনের সাসপেনশন রিভিউ করার অনুরোধ নিয়ে। এর অল্প সময়ের মধ্যেই ফিফা ঘোষণা দেয় বালোগুনের সাসপেনশন প্রবেশনারি পিরিয়ডের যুক্তি দেখিয়ে স্থগিত করা হয়েছে, অর্থাৎ তিনি এখনই খেলতে পারবেন, শুধু ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে তবেই পুরনো সাজা কার্যকর হবে। ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ফিফা নাকি একটা গ্রেট ইনজাস্টিস ঠিক করেছে। আর এই ফোন কলের ফল একদম মাঠেই দেখা গেল। বালোগুন সত্যি সত্যি বেলজিয়ামের বিরুদ্ধে রাউন্ড অফ 16 ম্যাচে খেলার জন্য মাঠে নেমে পড়লেন। মানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানের মাত্র একটা ফোন কল সরাসরি প্রভাব ফেলল বিশ্বকাপের একটা নকআউট ম্যাচের একাদশে কে খেলবে তার উপর। খেলোয়াড়রা নিজেরাও নাকি প্রথমে বিশ্বাস করতে পারেনি। বাসে বসে মোবাইলে খবর দেখে ভেবেছিলেন এটা হয়তো ভুয়া। বেলজিয়াম ফুটবল ফেডারেশন প্রকাশ্যেই বলেছে তারা এই সিদ্ধান্তে হতবাক, কারণ এটা ফিফার নিজস্ব লিখিত নিয়মকেই লঙ্ঘন করে। তাদের ভাষায় একটা লাল কার্ড স্বয়ংক্রিয়ভাবে পরের ম্যাচে সাসপেনশন ডেকে আনে। এই বিশ্বকাপের প্রতিটা আগের ক্ষেত্রেই এমনটাই হয়েছে, কিন্তু বালোগুনের বেলায় নিয়মটা হঠাৎ বদলে গেল, আর তাদের কাছে এই সিদ্ধান্ত আপিল করারও কোনো সুযোগ ছিল না। আর এই ঘনিষ্ঠতা হঠাৎ তৈরি হওয়া কিছু না। গত বছর ইনফান্তিনো নিজেই ট্রাম্পকে দিয়েছিলেন ফিফার প্রথম পিস প্রাইজ, এমন একটা পুরস্কার যা এর আগে কখনো ছিলই না। ট্রাম্পের প্রকাশিত সম্পদের হিসাব বলছে ইনফান্তিনো তাকে $15,000 মূল্যের টিকিটও উপহার দিয়েছিলেন গত বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালের জন্য, যেখানে ট্রাম্প নিজে মাঠে গিয়ে ট্রফি হাতে তুলে নিয়েছিলেন। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদ আর ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের মধ্যে এই লেনদেনের সম্পর্ক অনেকদিন ধরেই তৈরি হয়ে আসছিল। এখন তাকানো যাক একই বিশ্বকাপের সম্পূর্ণ ভিন্ন এক চিত্রে, যেখানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঠিক উল্টো। ইরান, যারা নিজেদের দেশে যুক্তরাষ্ট্রের সাথেই চলা যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছে, তাদের সাথে হয়েছে একেবারেই বিপরীত আচরণ। ইরানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেয়া হয়নি। প্রতিটি ম্যাচের মাত্র 24 ঘন্টা আগে তাদের দেশে ঢুকতে দেয়া হতো, আবার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ফিরে যেতে হতো মেক্সিকোয়। এই ক্লান্তিকর যাতায়াতের কারণে দলের প্রস্তুতি, বিশ্রাম আর মানসিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খোদ কোচ নিজেই স্বীকার করেছেন। অন্য কোনো দলকে এভাবে বারবার সীমান্ত পার হতে হয়নি এই টুর্নামেন্টে। মিশরের বিপক্ষে 1-1 গোলের ড্র হওয়া ম্যাচে ইরানের একটা শেষ মুহূর্তের গোল ভিএআর রিভিউতে অফসাইড দেখিয়ে বাতিল করা হয়। এই গোলটা টিকে গেলে ইরান সরাসরি নকআউট রাউন্ডে জায়গা পেত, অথচ সেই একটা সিদ্ধান্তেই তাদের পুরো টুর্নামেন্টের ভাগ্য পাল্টে যায় এবং তাদের জটিল গাণিতিক হিসাবের উপর নির্ভর করতে হয় পরের রাউন্ডে যাওয়ার জন্য। ইরানের কোচ আমির ঘালিওনি প্রকাশ্যে বলেছেন, আমরা পুরো বিশ্বকাপে সবচেয়ে বেশি নিপীড়িত দল। আর অধিনায়ক মেহেদি তারেমি পুরো টুর্নামেন্টকে বলেছেন ডিজাস্টার ওয়ার্ল্ড কাপ।
তার ভাষায়, ফিফা শুরু থেকেই তাদের সমস্যার সমাধান করেনি, বরং নীরব দর্শক হয়ে থেকেছে। একজন ইরানি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক ইতিমধ্যে বোস্টনের একটা আদালতে ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে $100 কোটি মামলা দায়ের করেছেন। দাবি করেছেন সেই VAR সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে ইরানকে বাদ দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল, আর লাখো ইরানি ও ইরানি আমেরিকানদের মধ্যে ক্লাস অ্যাকশন মর্যাদা চাওয়া হচ্ছে এই মামলায়। একই ফিফা, একই টুর্নামেন্ট, কিন্তু একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র হলে এক ফোন কলে নিয়ম বলতে যাচ্ছে, আরেকদিকে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে থাকা একটা দলকে সবচেয়ে কড়া শর্তে ফেলে রাখা হচ্ছে। সেনেগালের গল্পটাও কম নাটকীয় না। ভিসা নীতির আওতায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়া এই দেশটি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে VAR রিভিউর পর বেলজিয়ামকে একটা পেনাল্টি দেয়া হয়। সেখান থেকে গোল করে বেলজিয়াম 3-2 ব্যবধানে জিতে যায়। রেফারিং বিশ্লেষণকারী একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম নিজেই বলছে, এই VAR হস্তক্ষেপের আদৌ দরকার ছিল না, কারণ ফাউলটা আসলে বেলজিয়ামের খেলোয়াড়ের দিক থেকেই হয়েছিল। প্রতিপক্ষ খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে পা এগিয়ে দিয়ে যোগাযোগ ঘটানো হয়েছিল। মাঠে একজন সেনেগালেজ খেলোয়াড় ভেঙে পড়েন কান্নায়, অথচ দল শেষ পর্যন্ত মাঠেই থেকে যায় সম্মানের সাথে। লক্ষণীয় বিষয় হল, সেনেগাল সহ 5টা আফ্রিকান দেশের ভক্তদের জন্য যুক্তরাষ্ট্রে ঢুকতে আলাদা করে $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার শর্ত বসানো হয়েছিল টুর্নামেন্টের আগেই। এমনকি আইভরি কোস্ট আর সেনেগালের অনেক সমর্থক ভিসায় পাননি। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছেন, এসব দেশের মানুষদের তারা মার্কিন মাটিতে চান না। ফলে হাজার হাজার সমর্থক তাদের প্রিয় দলকে সরাসরি মাঠে বসে সমর্থন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সামাজিক মাধ্যমে তখনই প্রশ্ন উঠতে থাকে, যে টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ একজনের জন্য নিয়ম বদলে যায় মাত্র একটা ফোন কলে, সেই একই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব বা সংঘাতে থাকা দেশগুলোর বেলায় কেন বারবার ঠিক উল্টো ঘটনা ঘটে? এই 3টা ঘটনা পাশাপাশি রাখলে একটা স্পষ্ট প্যাটার্ন চোখে পড়ে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার সাথে যাদের সরাসরি সংযোগ আছে তাদের জন্য নিয়ম হয়ে যায় নমনীয়। এমনকি মাঠেও তার প্রমাণ দেখা যায়। একটা ফোন কল সরাসরি বদলে দিতে পারে ম্যাচের ফলাফল পর্যন্ত। আর যাদের সেই সংযোগ নেই, বরং যাদের সাথে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দূরত্ব বা সংঘাত আছে, তাদের বেলায় সেই একই প্রতিষ্ঠান হঠাৎ সবচেয়ে কঠোর নিয়মের দোহাই দেয়, এমনকি নিজেদের লিখিত নিয়মও উপেক্ষা করে। ফিফা বারবার বলে ফুটবল বিশ্বকে এক করে, কিন্তু 2026 বিশ্বকাপ প্রমাণ করে দিচ্ছে মাঠের বাইরের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ মাঠের বাইরের সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে। একই খেলা, একই নিয়মের বই, কিন্তু নিয়োগ হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। নির্ভর করছে নিজেদের দেশ ওয়াশিংটনের কতটা কাছে বা কতটা দূরে তার উপর। এখন প্রশ্ন একটাই, এই নিরপেক্ষতার মুখোশ আর কতদিন টিকে থাকবে? আর ফুটবল প্রেমীরা এই বৈষম্য কতদিন চুপচাপ মেনে নেবেন?